মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতো ছোটাছুটি করছে, পাগলের মতো ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিমবাংলার জন্য লড়াই করছেন একটা আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবাংলার জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন প্লিজ। এই মুহূর্তে এখন অনেক প্রচুর শিল্প আছে হুগলিতে, প্রচুর নামকরা সব কোম্পানিজদের ওখানে ফ্যাক্টরিজ আছে, এবং আগামী দিনেও নিশ্চয়ই হবে যে দিদিকে আমরা আনতে পারি এবং দিদি যদি ক্ষমতায় থাকেন তখন দিদি যেটা করতে পারবেন আমাদের পশ্চিমবাংলার জন্য, আমার মনে হয় অন্য কেউ সেটা স্বপ্নেও দেখতে পারবেন বা চিন্তাও করতে পারবেন। ভাই, রচনা ব্যানার্জি তোলামূলে জয়েন করার ঠিক পরপর এই ধরনের স্পিচগুলো দিয়েছিল। আর বাংলার মানুষেরা যখন দেখলো যে রচুদি মা মমতার সম্পর্কে এই ধরনের স্পিচ দিচ্ছে, তখন বাংলার মানুষের রিয়াকশনটা ঠিক এরকম ছিল। উঠলাম, আমার যেমন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না। ঠিক তারপর যখন আমার এই বাংলায় তোলামূল হেরে যায়, তখন অন্যান্য নেতা নেত্রীদের মতোই রচনা ব্যানার্জিও পাল্টি মারা শুরু করে আর এই ধরনের কথাবার্তা বলা শুরু করে। কথা বলি, তৃণমূল কেন জিততে পারলো না? সবকটা মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, বিকজ কোনো জায়গায় কোনো রকম উন্নয়নমূলক কোনো কাজ নেই। শুধু ভাতা পাওয়ার যে 1700 টাকার ভাতা আর কন্যাশ্রী সাইকেল, আজ সবুজ সাথী আর বার্ধক্য ভাতা, এই নিয়ে মানুষ খুশি হননি, মানতে হবে। এই নিয়ে মানুষ খুশি হননি, যার জন্য কোনো জায়গায় সিটে কোনো জায়গায় জিততে পারেননি। কোনো জায়গায় জিততে পারে, আপনারা এই প্রশ্ন তুলতেই পারেন যে অন্যান্য জায়গায় তো হার হয়েছে, তাহলে চুচুড়াতেও হার হয়েছে। তো চুচুড়াতে কেন হার হলো? এত বড় বড় দিগ্গজ মাথারা রয়েছেন, কল্যাণ ব্যানার্জি কি ওখানে এত প্রচার করলেন, অসীম মজুমদারের মতো লোক ওখানে এত প্রচার করলেন, তারপরেও দেবাংশু হেরে গেল। বাকি জায়গায় তো কেউ ছিল না, তারা মাথা ঘুরিয়ে নিয়েছে, টাকাই দিদির দিকে, তার জন্য হার হয়েছে। চুচুড়াতে হার হওয়া উচিত ছিল, নিশ্চয়ই জেতা উচিত ছিল, কেন জিততে পারলো না? আরে রে 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 না, বুঝলাম যে আপনিও অন্যান্য নেতাদের মতোই পাল্টি খাচ্ছেন, তাই বলে একদম 360 ডিগ্রিতে ছ্যা 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 ছ্যা, এটা মানা যায় না। সবকটা মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, বিকজ কোনো জায়গায় কোনো রকম উন্নয়নমূলক কোনো কাজ নেই। ফিটিং বোতলে দুধ খায়, শুয়েছে কু কু করে কাঁদে আর দুধ খায়। যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, ন্যাকা ন্যাকা কথা বলে আর দিদি নাম্বার 1 চলে যেতে কেঁদে লাভ নেই। ওর পাপের প্রায়শ্চিত্ত দিদি নাম্বার 1 থেকে ওকে ভাগিয়েছে। ভাই, ওই যে ভিডিওর শুরুতেই বলেছিলাম, রচুদি যখন তোলামূলে প্রবেশ করেছিল তখন বাংলার মানুষের রিয়াকশনটা ঠিক ছিল এরকম। আবার এখন রচুদি যখন তোলামূলের সম্পর্কেই এত ভুরি ভুরি অভিযোগ সামনে আনছে, তখনও তো বাংলার মানুষের একটা রিয়াকশন থাকবে নাকি? এখন বাংলার মানুষের রিয়াকশনটা হচ্ছে ঠিক এরকম। আপনি যেমন ইমাম মুয়াজ্জিন ভাতা বন্ধ করেছেন, তেমনি প্রত্যেকটা দুর্গাপুজোতে যে 1,10,000 টাকা করে 15,000 টাকা করে যে ভাতা দেন বা আপনি যে সহায়তা করেন, সেটাও আপনাকে বন্ধ করতে হবে। কারণ সংবিধান কোনো পার্টিকুলার ধর্মের জন্য নয়, সংবিধান প্রণয়ন করতে হলে এই রাজ্যের জনগণের জন্য করতে হবে। আরে রে 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 রে, কারা সংবিধান নিয়ে কথাবার্তা বলছে? না, শুনেও ভালো লাগলো। ভাই, বিজেপি সরকারের আমলে যে ফার্স্ট রাজ্য বাজেট হয়েছে, সেই বাজেটে ইমাম ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, আর সেটা নিয়ে এরা বড় বড় বাতেলা মারছে। তো এদেরকে জাস্ট 1-2 বছর আগে একটু পিছিয়ে নিয়ে যাওয়া যাক এবং দেখানো যাক ভাই পিসিমণির আমলে 2024 থেকে 25-এর রাজ্য বাজেটটা ঠিক কেমন ছিল জানো? একটু খুলে বলি, বুঝতে পারবে তাহলে। প্রথমত, সরকারি কর্মচারীদেরকে ঠিকঠাক দিয়ে দিতে পারছিল না। তার ওপর আমাদের রাজ্যে হেলথের কি অবস্থা জানো? এগ্রিকালচার আর হেলথের জন্যে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার আমরা সবাই এটাও জানি যে আমাদের পশ্চিমবঙ্গ একটা বন্যাবহুল এলাকা, সে জায়গায় রিভার ম্যানেজমেন্টের জন্য মাত্র 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তারপর তো রাজ্যের বেহাল দশা, রাজ্যের দশা নিয়ে আর কি বলবো। ইনফ্রাস্ট্রাকচারের জন্যে 1,500 কোটি টাকা, 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সে জায়গায় মাদ্রাসার জন্যে কত কোটি টাকা বরাদ্দ হয়েছিল জানেন? 5,530 কোটি টাকা। বুঝতে পারছো? আর তখন এদের প্রতিবাদ কোথায় ছিল ভাই? 29 সালে লিখে রাখুন, আজকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ওই দিল্লির সিংহাসনে বসে ওদের জেলবন্দি করবে, এটা একদম কনফার্ম। ভাই এগুলো শুনে হিহি করে হাসবো নাকি খিলখিল করে হাসবো সেটাই বুঝতে পারছি না। এদের দম্ভটা বুঝতে পারছো, এদের কথাবার্তাগুলো শুনলেই বোঝা যায় মমতা ব্যানার্জি ক্ষমতাতে নেই, মুখ্যমন্ত্রীর পদেও নেই তিনি এখন। বলছে 2029-এ প্রধানমন্ত্রী হয়ে যাবে, আর যদি হয়ে যান প্রধানমন্ত্রী তখন সমস্ত বিজেপির যে কার্যকর্তা বা যারা রয়েছে নেতা নেত্রীরা তাদেরকে জেলের ভেতর ভরে দেবে, ওদের জেলবন্দি করবে, এটা একদম কনফার্ম। সবে 2026 চলছে, 2029 অনেক দেরি রয়েছে। আর এ যেটা বললো যদি উল্টো হয়ে যায় ব্যাপারটা, মহা মুশকিল ভাই। সংখ্যালঘুদের হয়ে এই আরএসএস হিন্দু মহাসভা এরা কেউ কোনোদিন কথা বলেনি। যারা উচ্চবর্গীয় হিন্দু তাদের স্বার্থ রক্ষা করার জন্য কিভাবে দেশ ভাগ করা যায় সেই তাদের হাত শক্ত করেছে ব্রিটিশের। আরএসএস কখনো সংখ্যালঘুদের পক্ষে ছিল না। এই যে বারবার করে এখন শ্যামাপ্রসাদের নাম উঠে আসছে পশ্চিমবঙ্গের জনক হিসেবে, সে আমরা দেশ ভাগের সময় থেকে দেখেছি সংখ্যালঘুদের হয়ে এই আরএসএস হিন্দু মহাসভা এরা কেউ কোনোদিন কথা বলেনি আর কোনোদিন বলবেও না। বরং তারা সংখ্যালঘুদের বিরুদ্ধে গিয়ে কিভাবে ব্রিটিশের পাশে থেকে হিন্দু যারা উচ্চবর্গীয় হিন্দু তাদের স্বার্থ রক্ষা করার জন্য কিভাবে দেশ ভাগ করা যায় সেই তাদের হাত শক্ত করেছে ব্রিটিশের, এবং আমাদের এই দেশ ভাগের রক্তাক্ত ইতিহাস লিখেছে। ভাই আমাদের বাংলায় একটা প্রবাদ রয়েছে, মানুষ তোমার উপদেশ তখন শুনবে যখন তুমি নিজে একজন সফল ব্যক্তি। এরা 0 থেকে 1 হয়েছে, নিজেদেরকে এতটাই সফল মনে করছে নাকি? সায়নী ঘোষ বলছে যে সায়নী ঘোষ বলে লাগাও, সেই সায়নী ঘোষ বলছে অভিষেক আমার 6 মাস আগে বিয়ে করেছে, 6 মাস আগে বিয়ে করেছে, আমার পেটে অভিষেকের কচি, বলেছে না? বলেছে তো অভিষেকের কচি রয়েছে আমার পেটে। ভাই বাংলার মানুষেরা সায়নী ঘোষকে চেনে জানে বা তার কীর্তিকলাপ সব দেখেছে শুনেছে, তো এই বিষয়গুলোকে নিয়ে বলা তেমন একটা লাগে না। এতদিন পর্যন্ত আমি জানতাম যে দলটা শূন্য হয়ে গেছে তার নেতা নেত্রীরা হয়তো একটু আধটু শিক্ষিত, বাট এরা যে এতখানি অবাঞ্ছিত কথাবার্তা বলে সেটা জানা ছিল না। যাই হয়ে যাক, এগুলো মিডিয়ার সামনে বলা বা দেখলেও দৃষ্টিকটু লাগে। যারা বিজেপিকে ভোট দিয়ে নেচে ভোট দিয়ে এনেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। সব থেকে বড় কথা, এরা বাঙালির শত্রু, বাংলাটাকে ধ্বংস করে দেবে, এই জন্য এরা এসছে। এরপরেও যদি বাঙালি বুঝতে না পারে, কপালে অনেক দুঃখ আছে। কারোর কপালে দুঃখ থাকুক আর না থাকুক, বিজেপিকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা পাবলিকদের কপালে যে বিশাল দুঃখ রয়েছে সেটুকু আমরা বুঝতে পারছি। আমাদের তো কোনো চুরি চোর দুর্নীতি কিছু বলতে পারবে না ওরা কেউ কিছু। মহামৈত্র চুরি করেছে সে সবাই জানে, বেগুনের বাচ্চা পার্লামেন্ট থেকে বার করে দেওয়া হয়েছিল, সেটা সবাই জানে, সেটা আমি তো নতুন, সারা ভারতবর্ষ জানে, পুরো প্রেস মিডিয়া সব হয়েছিল। আমরা তো চোর নই, আমাদের থেকে বলতে পারবেন আমি চোর? তাহলে তুই কার উপরে আওয়াজ তুলে জোর করে কথা বলছো? शीशे के घरों में रहने वाले दूसरे के ऊपर पत्थर नहीं फेंका करते। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও। ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো করে নিও সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।